প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। জয়ী, ওর গানে অদ্ভুত মাদকতা আছে, অদ্ভুত দুটো চোখ আছে ওর। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন ওই দুই চোখে এসে মিশেছে। জয়ীর হাসিতে বিশ্বজয়ের আনন্দ আছে। খোদা যেন সমস্ত সৌন্দর্য তিল তিল করে ওর মাঝে দিয়ে পাঠিয়েছেন। তাই ভালোবেসে জয়ীকে আমি তিলোত্তমা ডাকি। ছোট্ট মফস্বলের নিম্ন মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ ছেলে আমি। চা দিতে এতক্ষণ লাগে? এই তো হয়ে গেছে। জয়ী আসার আগে আমার গল্পে ছিল জাদ্রেল হাবিলদার ওসমান গনি, মানে আমার বাবা, মমতাময়ী মা হোসনে আরা, আর ছিল বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আলিফ, কোথায় গেলা বাবা? ও হ্যাঁ, আরো একজন ছিলেন, আমাদের লতিফ স্যার। আলিফ, তাশরিফ এদিকে নিয়ে আসো বাপধন। তাশরিফ? মাইরা তোর পাছার ছাল তুলে ফেলবো। ডিগ্রি ক্লাসও তোর জন্য আমাকে বেত নিয়ে আসতে হবে। এদিকে আয় আয়। লতিফ স্যারের সাথে আমার রসায়ন দিয়ে গল্পটা শুরু করা যায়। কোনো এক অভিশাপে আমি ডিগ্রি প্রথম বর্ষের গণ্ডি পার করতে পারছি না। প্রতিবারই আমি এক্সামে আটকে যাচ্ছি। আর এই যে ও হলো রাজেশ। যে কোনো সিনে ভুলভাল এন্ট্রি মারা রাজেশের জন্মগত সমস্যা। চেহারাটা চিনে রাখেন। রাজেশের গল্পে আসছি একটু পরে। এদিকে এদিকে মাত্র হিসাব বিজ্ঞানে মানুষ ফেল করে। সারা ধন মাত্র মাত্র 12 পাইছস। মাত্র 12 পাইছস। এক ক্লাসে 3 বছর দিরা। যদি খাতার মধ্যে শুধু ছক করে রাখতি তাহলে তো হাফ মার্কস পাইতি। হ্যাঁ কান্দর মুরগিও 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 কান্দর কান্দর যায় না তো। কান্দর যায় না স্যার। আমার দুরবস্থা দেখে সারা ক্লাসের সবার যখন হাসিতে পেট ফাটে অবস্থা, তখন জয়ের মুখ ছিল অন্ধকার। সেই অন্ধকার মুখে মায়া আর করুণা একসাথে মিলেমিশে একাকার। প্রথমবারের মতো আমার মায়ের পর কোনো মায়াবিনীর চোখে আমার জন্য মায়া দেখতে পেলাম। জয়িতা মেহনাত জয়ী, লতিফ স্যারের মেয়ে জয়ী প্রতিটা সাবজেক্টে হাইয়েস্ট নাম্বার পেয়েছে। সাতাশি। ক্লাসে হাইস্ট পেয়েছিস ঠিক আছে, কিন্তু আরো ভালো করতে হবে। মনে রাখবি, তোর ফাইট কিন্তু এই 40 জনের সাথে না, তোর ফাইট সারা বাংলাদেশের সাথে। এই সবাই জয়ের জন্য একটা হাততালি দাও। আকলিমা
এদিকে লতিফ স্যার পণ করেছেন আমার পাছার ছাল আর আস্ত রাখবেন না তিনি। পান থেকে চুন খুসলি লতিফ স্যার তার চকচকে তেল তেলে ব্যাট দিয়ে পৈশাচিক আনন্দ নেন। এভাবে কি আর সহ্য করা যায়? তাই আমিও বেছে নিলাম নিনজা টেকনিক। নোট খাতা দিয়ে বানালাম শিল্ড, কিন্তু কাজ হলো না, ধরা খেয়ে গেল। মজার ব্যাপার কি জানেন, লতিফ স্যার কিন্তু শাস্তি কমিয়ে দিয়েছেন। আচ্ছা, লতিফ স্যারের কি আমার জন্য মায়া হলো? নিবন্ধন করা হয় তাকে আর্থিক প্রতিষ্ঠানে। মিডটার্ম চলে এলেই আমার গায়ে ভয়ে জ্বর আসে। মা পুরোটা সময় পাশে থাকেন আমার সাহস হয়ে। তখন না আমার সব মুখস্থ করে ফেলতে ইচ্ছা করে। আলিফ রাব্বি জিদনি ইলমা বলছো পড়ার আগে? বিসমিল্লাহ বলে পড়বা। আর পড়ার সময় বেশি মাথা ঝুলাবা না, তাতে পড়া আরো ভুলে যাবা, বুঝছো? আর তোমাকে না বলছি যেটা পড়বা সেটা সাথে সাথে লিখবা। একবার লিখা 10 বার পড়ার সমান। একবার লিখলে সেটা আর ভুল হয় না। পড়তে পড়তে ঘুমিয়ে গেলে আমার মা আমার পায়ের ব্যথার জায়গাগুলোতে মলম লাগিয়ে দেন। মা নিঃশব্দে কাঁদে, আমিও কাঁদি, কিন্তু মাকে বুঝতে দেই না। বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে কোনো ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানে দৈনন্দিন পরীক্ষার দিন সকালে ঘুম থেকে উঠেই আমি রাতের পড়া ভুলে যেতাম সব। মায়ের চোখে মুখে হতাশা। আমি উম্মাদের মতো পড়তে থাকি, মা খাইয়ে দেন এসব। ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানে দৈনন্দিন যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে কোনো ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানে দৈনন্দিন লেনদেন শ্রেণী। আবারও ফেল মারবো আমাকে আদু ভাই, লজ্জা একেবারে মাথা কাটা যায়। হোস্তেরা ওরে ডিম দিতেছ কেন? পাইব তো ঘোড়ার আন্ডা। কিন্তু প্রতিবারই বাবা এক্সামের আগে মনে করিয়ে দেন আমাকে দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি আবারও ফেল করবো, কিন্তু তারপরে তোমার মতো হাবিল হয়ে মানুষের পা চাটবো না। দরকার হলে মাটি কাটবো, মজদুর কাটবো। একটা লুজার তুমি, তাই আমিও লুজার হয়েছি। আরে সবার পড়া মনে থাকে, আমার পড়া মনে থাকে না কেন? আর তোমার মতো বাপ থাকলে কেউ পাস করতে পারবে না জীবনে। পরীক্ষার হলে সবাই যায় বাবা আমার দোয়া নিয়ে, আর আমি কিছু না যাই, তোরে দিয়ে কিচ্ছু হবে না। আরে আরে বাচ্চা মানুষ না করতে পারলে জন্ম দিছস কেন? বাপ হইতে পারছো কখনো তুমি? জীবনকালে আমার শত্রু বানায় গেল। এই প্রথম আমার হাবিলদার বাবা আমার কথায় চুপ করে থাকলেন। আমার পড়া মনে থাকে না, কি করবো? আমার কিচ্ছু পড়া মনে থাকে না বাবা।
আমি ইচ্ছা করে ফেল করি না। যা, এখন থেকে আর কোনো কিছু বলবি না, যা মনে আসে তাই লিখে দিয়ে আসবি। খবরদার করলাম, খালি কাতা রেখে আসবি না। বাবার ভাঙাচোরা বাইকটাকে মনে হতে লাগলো পঙ্খিরাজ। আমার মুখে হাসি। আচ্ছা, বাবা কি হাসছে? আমি বাবার মুখ দেখতে পারছি না। পুরো পরীক্ষার হলে আমি মুখে হাসি নিয়ে পরীক্ষা দিলাম। আমার সামনে জাদ্রের লতিফ স্যার বসে আছেন। আমি ভয় পাচ্ছি না। চমৎকার ঘটে গেল। আমি সব ভুলে যাইনি এবার। আমার মনে পড়তে লাগলো সব। আমি লিখছি, বাবার কথা মতো খাতা ভরে লিখছি। আচ্ছা, জয় কি আমাকে দেখছে? দেখলাম জয় আনমনে লিখছে। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে জয় আমার দিকেই ফিরে তাকালো। সে চোখে কি অদ্ভুত মায়া। আজকে সাকিব আসছিল, সাকিব আল হাসান। তাই? হ্যাঁ, কামরুজ্জামান স্যারের শোরুম উদ্বোধন করতে আসছিল। হ্যাঁ, পরে একটা ব্যাট কিনা অটোগ্রাফ নিয়ে নিলাম। ভক্তদের ভিড়ে তো কাছেই যাওয়া যায় না। পরে সাকিব আল হাসান গাড়িতে ওঠার সময় আমার কাছে ডেকে নিল, নিয়া অটোগ্রাফ দিয়ে দিল। কি যে ভালো মানুষ। এই ব্যাটটা নিয়ে বিকেলে মাঠে খেলতে যাস, মনটা ফুরফুরা থাকবো, পড়ায় মন বসবো। মন দিয়া 2 ঘন্টা পড়লেই যথেষ্ট, মনে থাকবো। আমি আনন্দে আত্মহারা হয়ে সে রাতে ঘুমোতে পারলাম না। কাল বিকেলে খেলতেন আমার উত্তেজনায়। ক্রিকেট খেলায় আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পূর্বপাড়ার রাজেশ। রাজেশ নিজেকে শোয়েব আক্তার ভাবে। তার বলের গতিও অবশ্য সেরকম। আজকে রাজেশের চোখে আমি হিংসা দেখতে পাচ্ছি। বল ছুঁড়ে যেন আমাকে মেরেই ফেলবে। আমি সবসময় ওর বল খেলতে হিমশিম খাই। রাজেশ সবাইকে বলে বেড়াচ্ছে আমার বাবা নাকি মিথ্যুক। সাকিব আল হাসানের সাথে নাকি তার দেখাই হয়নি। ওটা নাকি নকল সাই, ভুয়া ব্যাট। তোর পুলিশ বাপ আর সাকিব দুইটাই বাট পার, আর তুই হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। এসব কথা দূরে যায়। আলিফ, আই আলিফ, আলিফ উঠো। চোখ খুলতেই দেখি লতিফ স্যার অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছেন আর কি যেন বলছেন। আমি কিছু শুনতে পাচ্ছি না।
লতিফ স্যারের পাশেই দাঁড়িয়ে আছে জয়ী, আর জয়ীর পাশে ওর ছোট বোন নুরি। এই কথা তোরা না কতবার না করছি ওই গুন্ডা বান্ডাদের সাথে মিশবি না? হ্যাঁ, টেনে টুনে একটু পাস করছো আর পাখা গজায় গেছে না? বাবাকে আর সাকিবকে ওরা বাটপার বলছে স্যার। তোর বাবা অনেক সৎ মানুষ, ওই গুন্ডা পান্ডারা বাটপার বলছে দিকে তোর বাবা বাটপার হয়ে গেছে। কিন্তু ওই সাকিবটাকে সাকিব আল হাসান বাবা। গাধার বাচ্চা। কিছু মনে করবেন না, নুরির একটু সমস্যা আছে। ও একবার হাসা শুরু করলে ওকে থামানো যায় না। বাবা এই জন্য ওকে হাসু পাগলি বলে ডাকে। আপা, তোকে না আমি কতবার বলছি আমাকে হাসু পাগলি বলে না রাখতে? আর আপনিও, এতগুলো ছেলে সে আপনাকে এত মেরে গেল আর আপনি একটা ঘুষিও লাগাতে পারলেন না। গাধা কুমাকা। তোমরা আসাতে না ওরা থামলো, তোমরা না আসলে মনে হয় আমাকে মেরে ফেলতো। থ্যাংক ইউ। আসি। শোনেন, আপনি এভাবে মারামারি করবেন না। কিছু কথা মানুষ বললেই সেটা সত্য হয়ে যায় না। আপনি জানেন আঙ্কেল কতটা সৎ মানুষ, সাকিব আল হাসানও দেশের জন্য জীবন দিয়ে খেলেন। কিছু মানুষ ভুয়া বললেই তারা ভুয়া হয়ে যাবেন না। সেদিনের পর থেকেই জয়ী আমার একমাত্র বন্ধু হয়ে ওঠে। আমি জানি না আমাদের সম্পর্ক কখন অঘোষিত প্রেম হয়ে গেল। এ প্রেমে কোনো স্পর্শ নেই, শুধু আছে জয়ীকে আজীবন দেখতে পাবার তীব্র আকাঙ্ক্ষা। আমি এখন চোখ বন্ধ করলেই জয়ীকে দেখতে পাই। দেখছি তোমায় প্রতিদিন হাসি খেলায় অমলিন। আজ কেন জয়ী আমাকে হিসাব বিজ্ঞান পড়ানোর দায়িত্ব নিয়েছিল, তবে বিনিময়ে প্রতি সপ্তাহে ওকে এনে দিতে হবে মোল্লা মামার বিরিয়ানি। বলছি আমি নিজে নিজে সামলে নেব কিভাবে, চোখ ফেরালেও নয়ন জুড়ে তোমায় দেখে সারাদিন। আর আমিও ব্যাকবেঞ্চার থেকে মনোযোগী ছাত্র হয়ে উঠলাম জয়ীর জন্য। একই মহল্লায় হয়, আমাদের বাড়ি ফেরাও হয় একসাথে। চুপটি করে মনের ঘরে ভালোবাসা ভেসে হাসে হায়। ভালোবাসা ভেসে হাসে হায়। তবে আমাদের এই আনন্দ বেশি দিন সহ্য হলো না রাজেশের। রাজেশ শুরু করলো অন্যরকম এক ঘৃণার খেলা, যেটা আমি কখনোই ভাবিনি। রাজেশ জয়ীর গায়ের রং নিয়ে মজা নেওয়া শুরু করলো। ক্লাসের ব্ল্যাকবোর্ড, বয়েজ বাথরুমের দরজা, দেয়াল, সব জায়গায় সে জয়ীকে নিয়ে বাজে কথা লিখে বেড়াত। মিড টার্মে পাশ করায় বাবা আমার পাশে বসে আমাকে বড় মাছের টুকরো তুলে দিলেন। আচ্ছা, বাবা কি এখনো কষ্ট পেয়ে আছেন আমার কথায়? বাবার চেহারা দেখে তার ভেতরটা পড়া যায় না। বাবারা বোধহয় এমনই হয়। হ্যাঁ, অত ভালো করতে পারিনি, টেনে টুনে পাস করছে। পাস করছস না ফেল করছস সেটা বড় কথা না। তুই যে চেষ্টা করছস, মনোযোগ দিয়ে কিছু একটা অর্জন করতে চাইছস, ওইটাই বড় কথা। যদি ভালো রেজাল্ট না করি তাহলে তো পুলিশে চান্স পাবো না।
তোর যা হইতে ইচ্ছা ওইটা হবে। আমার বাপেও তো আমার পুলিশ বানাতে চাইছিল, আমি হচ্ছে হাবিলদার। মানুষের লাথি কুত্তা খাই, বড় সাহেবকে গাল শুনি। শোন, সম্মানের চেয়ে বড় কিছু পৃথিবীতে নাই। জীবনে কি হবে সেটা পরে দেখা যাবে, এখন মন দিয়ে খা। এই শোনো না, সেলিনার ছেলের বউ দেখে আসলাম, বুঝছো? এত সুন্দর, মাশাআল্লাহ, পরীর মতো বউ। মা, পরীরা দেখতে কেমন হয়? পরীরা দেখতে একদম ধবধবে ফর্সা, খুব সুন্দর হয়, বরফের মতো সাদা। মনে হয় যেন তাদের ভেতর থেকে কেমন যেন আলো ঠিকরে বের হচ্ছে। মা, পরীরা কি শুধু সাদাই হয়, কালো হয় না? ওরা আলোর মতো ফকফকে হয়, ওদেরকে অন্ধকারেও দেখা যায়। কি যে সুন্দর বউ, বুঝছো? একদম পুতুলের মতো গোল গোল হাত, গোলাপি ঠোঁট, ওই যে চোখের পাপড়ি পদ্ম ফুলের মতো। আচ্ছা মা, তাহলে যারা অন্ধকারের মতো কালো তাদের কি কোনো বিয়ে হবে না? বোকা ছেলে, তাতে বিয়ে হবে না কেন? হবে, কিন্তু আমার ছেলে তো দেখতে রাজপুত্রের মতো। আমার ছেলের জন্য পরীর মতো বউই চাই, একদম লাল টুকটুকে পরীর মতো বউ। এই প্রথমবারের মতো আমি বুঝতে পারলাম আমি যে মেয়েটার প্রেমে পড়েছি সেই মেয়েটা পরীর মতো সুন্দর না, আমার মায়ের মনের মতো না। আমার চোখে জয়ী অপরূপ সুন্দরী হলেও পুরো পৃথিবীর কাছে জয়ী অসুন্দর, পাতিলের কালি। আমার চোখেও এখন জয়ের কালো রং কেমন যেন বেমানান লাগছে। ইস, আল্লাহ যদি জয়কে পরীর মতো করে বানাতো। এরপর থেকে আমি জয়কে পরী বানানোর মিশনে নামলাম। যে কোনো মূল্যেই হোক জয়কে পরী বানাতেই হবে, তাহলে রাজেশ আর জয়কে পাতিলের কালি বলবে না, আমার মাও পরীর মতো সুন্দরী বউ দেখে খুশি হয়ে যাবে। কি ভাই, কি ফর্সা হইতে চান? হ্যাঁ, একটু আর্জেন্ট। আচ্ছা ভাই, এর চেয়ে কম দিনের নাই? আছে, একটা এক্সক্লুসিভ মাল আছে। এক্সক্লুসিভ মাল তো লুকায় রাখতে হয়, সবাইরে দেই না। দাম একটু বেশি। আমি জয়কে পরী বানাতে গিয়ে দেখলাম পরী হতে অনেক টাকা থাকা লাগবে। প্রথমবারের মতো আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করলাম। টাকার জন্য কিছু ক্রিম নিজে বানালাম, আবার কিছু ক্রিম কিনলাম। জয়কে জন্মদিনে আমি দিয়েছিলাম জয়ের জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। মা, পরীরা দেখতে কেমন হয়? পরীরা দেখতে একদম ধবধবে ফর্সা, বরফের মতো সাদা। মনে হয় যেন তাদের ভেতর থেকে কেমন যেন আলো ঠিকরে বের হচ্ছে। কি যে সুন্দর বউ, বুঝছো? একদম পুতুলের মতো গোল গোল হাত, গোলাপি ঠোঁট। আমি জয়ের মাঝে আর সৌন্দর্য খুঁজে পাই না। কটকটে লাল রং আর লাল লিপস্টিকে আরো অন্ধকার হয়ে গেছে জয়ের মুখ। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম খুব সাধারণভাবে জয়ী সুন্দর, কিন্তু সাজলে জয়কে অসুন্দর লাগে। আচ্ছা, তোমাকে না লাল শাড়িতে একদম মানায় না, লাল লিপস্টিকও না। কিন্তু আমি তোমার জন্য যা যা বানাইছি, এই যে এগুলো এগুলো না একদম ম্যাজিকের মতো কাজ করে।
তুমি একদম পরীর মতো সুন্দর হয়ে যাবা। তখন তোমাকে পৃথিবীর সব রং মানাবে। মাত্র 3 দিন। শুভ জন্মদিন জয়। তিন দিন পরে তোমার আর কোনো কষ্ট থাকবে না। অনেক কষ্ট করছো আমার জন্য। বাবা বাড়িতে একা, আমাকে যেতে হবে। এখনই যাবে? জয়, নিয়ম করে ক্রিমগুলো মেখো কিন্তু। 3 দিনে ঠিক হয়ে যাবে সবকিছু। জয় চলে গেল দমকা হওয়ার মতো। সেদিন হয়তো আমার জীবন থেকেও চলে যেতে চেয়েছিল জয়। 3 দিন পর বহু কষ্টে জয়ের দেখা পাই। জয় কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে। জয় যখন আমার সামনে এসে দাঁড়ালো, সে যেন অন্য এক জয়। কি হয়েছে তোমার? কলেজে যাও না কেন? আরও যেন অন্ধকার নেমে এসেছে ওর মাঝে। কপালে টিপ ছাড়া, চোখে কাজল ছাড়া জয় সৌন্দর্য আরো বেমানান লাগছে আমার কাছে। মেয়েদের টিপ ছাড়া কপাল অনেকটা অমাবস্যার আকাশের মতো। তোমাকে না কাজল টিপি সব থেকে সুন্দর মানে। আমাকে সুন্দর বলতে তোমার কত আয়োজন প্রয়োজন আলি। আমার টিপ ছাড়া কপাল, অমাবস্যার আকাশ, কাজল ছাড়া চোখ, টিকটিকির মতো ড্যাব ড্যাবার চাওনি, এটাও মেলে উস্কো খুস্কো চুল, বাবুই পাখির বাসা, লিপস্টিক ছাড়া ঠোঁট, ধূসর ছাইদানি। কখনোই আয়োজনগুলো ছাড়া আমাকে কল্পনা করতে পেরেছো? আচ্ছা, তুমি ক্রিমগুলো মাখছিলা? তুমি দুধের সাথে হলুদ মিশিয়ে খাইছো? প্লিজ এইটা একটু মেনটেন করো, তাহলে দেখবা 3 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। যে এটা মিস করো না। আমি বুঝে গেলাম জয়কে পরি বানাতে হলে স্বাভাবিক উপায় হবে না, পরি বানাতে দরকার অলৌকিক কিছু। আমি এক অলৌকিক বাবার খোঁজ পেলাম। আমাদের পাশের গ্রামে এক সাধু বাবা বসেন, আরশি বাবার আস্তানা। আরশি বাবা নাকি সকল মুশকিল আসান করতে পারে। কি দেখিস? কিছুই তো দেখি না। দেখেও না দেখার ভান করলে সেটারে বলে অন্ধত্ব। তুই তো পৃথিবীর মোহে অন্ধ হয়ে গেছিস বাপ। আমি সত্যি কিছু দেখতেছি না। কিছুই দেখতে পাচ্ছিস না? তুই নিজেরও দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, সেটা তো সবাই নাতেই দেখা যায়। এখানে জাদুর কি আছে? সারা পৃথিবীর মানুষের চোখে ঈশ্বর পর্দা পরায় রাখছে। ঈশ্বর ছাড়া সেই পর্দা খোলার স্পর্ধা যারা দেখায় তাদের চরম মূল্য দিতে হয়। তারা ঈশ্বরের রাস্তার বিপরীতে হাঁটে। তুই কি পারবি সেই মূল্য দিতে? এবার দেখ, কি দেখিস? কি সুন্দর! ঈশ্বর মানুষকে জ্ঞান দিছে
তার রহস্য উন্মোচন করার জন্য, আর মানুষ সেই জ্ঞান কাজে লাগায় ঈশ্বরের সৌন্দর্য নষ্ট করার জন্য। তুই যেটা চাস সেটা তুই দেখতে পাইছিস, তুই কি আসলেই সেটা চাস? হ্যাঁ আমি চাই। কয়দিন লাগবে? যাকে দেখতেছিস তাকে আয়নাটা নিয়ে জিজ্ঞেস করে দেখ সে কি দেখে। যদি দেখার চোখ এক হয়, চাওয়ার মিল থাকে, তবে যা চাচ্ছিস সেইটা তুই পাবি। আর যদি দেখার চোখ ভিন্ন হয়, তবে তুই যেটা চাচ্ছিস সেটা কখনোই পাবি না। এই আয়নার জন্য কত দিতে হবে আপনাকে? এই আয়নার কোনো মূল্য হয় না রে বাপ, এই আয়নার কোনো মূল্য হয় না। এই আয়নার মূল্য যে নির্ধারণ করে সে মহাশয়তান, মহারাক্ষস। সে নিজেই নির্ধারণ করবে সে কি চায়। আমি তো উপায় বলে দিলাম, ইচ্ছাটা তোর। আরশি বাবার আয়না আমি নিয়ে আসলাম জয়ীর কাছে। জয়ী এখন আর দেখা করতে চায় না আমার সাথে। অনেক কষ্টে জয়ীর দেখা পেলাম। জয়ীর চোখে মুখে এখন আর সেই উচ্ছ্বাস দেখি না। জানো আজকে হরিরামপুর গেছিলাম, ওইখানে এক দরবেশের সাথে দেখা, আমাকে এটা দিল। এই আয়নায় আমি যা দেখছি তুমিও যদি এক্স্যাক্টলি তাই দেখো, তাহলে আমাদের মনে আশা পূর্ণ হয়ে যাবে। তুমি কি দেখতে পাইছো? তুমি বিশ্বাস করবে না আমি কি দেখছি। আমি তোমাকে পরীর রূপে দেখছি। তুমি কি দেখতেছো? দেখো, একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব, আর সেদিন তুমি শুধু আমার মাঝে পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজবে। আমি যদি পরী হতে পারি তবেই তোমার সামনে আসবো, আর যদি পরী হতে না পারি কোনোদিন এই মুখ তোমাকে দেখাবো না। নষ্ট করে ফেলা বের। ভাই তোর বাপের দিয়ে এমন করতেছস? হ্যাঁ, ছাদে ওঠে না, বারান্দায় আসে না, কলেজে যায় না, ওটা তো দেখতে মন চাইতেছে। কতদিন দেখি না। দুই গাজা লতিফ স্যার তো বাসায় আছে। আরে বেটা, লতিফ ভাইয়ের বেল আছে নাকি? তুই দুই গাজা, আমি আছি না। ঢুক। এক্সকিউজ মি ভাই, এখানে তো কোথাও নেম প্লেট দেখছি না কোথাও। এই ঠিকানাটা কোথায়? আমি যখন ভাবছি আমার জীবনের সব কিছু হয়তো এখন ঠিক হয়ে যাবে, ঠিক তখনই এই গল্পে ঢুকলো নতুন এক ঝামেলা। আরে এটা তো লতিফ ভাইয়ের বাসা। সামনে যাইবেন, সামনে যায় ডাইনে, ডাইনে যায় আর একটু সামনে গিয়ে বামে। সামনে গিয়ে ডানে, তারপর এই একটু সামনে বামে। বামে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাইয়া, সরি, আপনি লতিফ ভাইয়ের বাসা, সরি স্যারের বাসায় যাবেন? হ্যাঁ, এটা স্যারের বাসা। এটাই? হ্যাঁ। থ্যাংক ইউ। ফাইজলামি করিস কেন? চিনোস না জানোস না মানুষ ফাইজলামি। কালাই কালাই তো সবার হয়ে গেল রে। রেহানকে যেদিন প্রথম দেখলাম জয়ীদের বাড়িতে যেতে, ঠিক তখনই সন্দেহ হলো। আপনার চা। থ্যাংক ইউ। জয়ী আমার সাথে দেখা করা বন্ধ করে দিল, কিন্তু রেহানের সাথে জয়ীকে সব জায়গায় দেখতে পাই আমি। জয়ীর সমস্ত সুখ যেন রেহানকে ঘিরে। জয়ী এখন আমার চোখের দিকে তাকায় না, মুখ ফিরিয়ে নেয়। জয়ীর চোখে মুখে আমার জন্য ঘৃণা দেখি। আরশি বাবার আয়নাতে কাজ হয়নি। জয়ী আগের মতোই আছে, শুধু ভালোবাসার মানুষটাকে বদলে ফেলেছে। রেহানের সাথে শুনলাম জয়ের বিয়ে ঠিক করেছিল লতিফ স্যার। আমি কি করব বুঝতে পারছি না।
দেখি না চোখে আলোর দিশা এই অন্ধকারে। ও ভাঙে বুক, আসে ঝড়, আজ বেদনায় সুখ সরবর। মনে আসে তোমার ছবি এই বন্ধ ঘরে। হৃদয় দাফন দিলাম তোমারই নামে। পুরোটা কি ভুল নাকি সত্য আমি বুঝতে পারি না। যত চেষ্টা করি তোমায় তো ভুলতে পারি না। ভাবিনি তুমি মায়ের সাথে রাগ করছো? কি হয়েছে? আমি খাওয়াই দেই? বিসমিল্লাহ বিসমিল্লাহ। রাজেশ আমাকে এই সময় কষ্ট ভোলার সকল ঔষধ দিতে শুরু করলো। টান। আমি সিগারেট খাওয়া ধরলাম। ধর। প্রথমে কষ্ট হলেও বুঝতে পারলাম এই কালো ধোঁয়া আমার বেঁচে থাকার শক্তি। এই কালো ধোঁয়া যখন আমার বুক জ্বালিয়ে দেয় তখন আমি ভুলতে পারি জয়ের দেয়া কষ্ট। বিড়িটা টানতে পারছ না ঠিক মতো রে। শোন, গল্প উপন্যাসে দেবদাস ভাল লাগে, তোরা লাগে আবাল চোদা। শোন, তুই কি চাস তোর জয়রে রেহান বিয়ে করে না চলে যাক? কি করস নাই তুই মায়ের জন্য? তোর মতো নায়কের মতো একটা পোলারে মায়ার নাকে দড়ি দিয়ে ঘুরাইলো। আমি আগেই বুঝছিলাম হে মেয়ের মতলব খারাপ। আমি ভালোবাসি জয়রে, করে নিয়ে আর একটা বাজে কথা তোর মুখে আমি শুনতে চাই না। যা ভালোবাস গা। ওইদিকে কালায় কালায় মিলন মেলা বসবো। আমি ভালোবাসি। শোন, তোর জয়রে আর কেউ বিয়ে করতে চাইবো না। জয় হইব শুধু তোর। লেখা রাখ। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। দেয়ালের লেখা না হয় মুছলেন, কিন্তু সত্যিটা তো বুঝতে পারবেন না। তুমি আলিফ না? আমার ব্যাপারটা হজম করতেই কষ্ট হচ্ছে, কারণ জয়ীর কাছ থেকে আমি যে আলিফের কথা শুনেছি, সেই আলিফ এত নোংরা কাজ করতে পারে না। মানুষকে ভালোবেসে তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করলে সেটা নোংরা না? সে নোংরা না? ভালোবাসা মানুষকে উদার হতে শেখায় আলিফ। যে ভালোবাসায় নোংরামি আছে, ঘৃণা আছে, একে অপরের ক্ষতি করার চেষ্টা আছে, সেটা ভালোবাসা না। আলিফ, তুমি হয়তো জয়ীকে ভালোই বাসতে পারো। ভালোবাসা জোর করে পাওয়ার জিনিস নয়, ভালোবাসা অর্জন করতে হয়। আমি জয়ীকে পাওয়ার জন্য কি কি করি নাই, সব করছি, সব। তুমি জয়ীকে পাওয়ার জন্য কিছু করনি আলিফ, তুমি পরীকে পাওয়ার জন্য সব করেছো। তুমি তোমার মায়ের চোখে জয়ীকে দেখতে চেয়েছো। তুমি চেয়েছো
রাজেশের চোখে জয়ীর সৌন্দর্য খুঁজতে। ওরা তোমার চোখ থেকে জয়ীর সৌন্দর্য কেড়ে নিয়েছে আলিফ। তুমি পরি পেতে গিয়ে জয়ীকে হারিয়ে ফেলেছ। কিন্তু আমি তো জয়ীর মাঝেই সমস্ত সৌন্দর্য খুঁজে পেতে চাইছিলাম, যাতে সৌন্দর্য নিয়ে কেউ প্রশ্ন না তোলে। আমাদের ধর্মে একটা কথা আছে আলিফ, যে তোমরা বিয়ে করো সৌন্দর্য দেখে, যার চোখে যেমন। তুমি তাহলে কোন সৌন্দর্য দেখে জয়ীকে ভালোবেসেছিলে? আমার কষ্টে জয়ী কষ্ট পেত। জয়ীর চোখ, ওর হাসি, ওর তো সবই পছন্দ আমার। চোখের জায়গায় চোখ, হাসির জায়গায় হাসি, সবই তো আছে আলিফ। তাহলে এমন কি হলো যে তোমার চোখে জয়ী সৌন্দর্য হারালো? তুমি তো ওর গায়ের রং দেখে ওকে ভালোবাসোনি, তুমি তো ওর গায়ের রং দেখে ওর সৌন্দর্য মাপুনি। তাহলে এখন কেন জয়ীকে পরি বানাতে চাইছো? আমার ভুল হয়ে গেছে রেহান ভাই, আমি সব লেখা মুছে ফেলেছি রেহান ভাই। আমার আর জয়ের মাঝখান থেকে সরে যান রেহান ভাই, আমি জয় গেছে আরো বাঁচবো না রেহান ভাই। পৃথিবীর সবকিছু মুছে ফেলা গেলেও প্রিয়জনকে দেয়া কষ্ট মুছে ফেলা যায় না আলিফ। আমি তোমাদের মাঝে কখনোই ছিলাম না, জয়ী তোমারই ছিল। একটু সময় দরকার। তুমি ওই দেয়ালের নোংরা কথাগুলো মুছে ফেলো, আমি চেষ্টা করছি জয়ীর মনের কষ্টগুলো মোছার। হৃদয় দাফন দিলাম তোমারই নামে, পুরোটা কি ভুল নাকি সত্য আমি বুঝতে পারি না। যত চেষ্টা করি তোমায় তবু ভুলতে পারি না। ভাবিনি তুমি শুধু স্মৃতি হবে দেখতে পাবো না। যত চেষ্টা করি তোমায় তবু ভুলতে পারি না। রেহান ভাইয়ের কথা মতোই আমি নিজ হাতে সারা রাত জয়ের নামে লেখা নোংরা কথাগুলো মুছে ফেললাম। অপেক্ষা করলাম জয়ের জন্য। আর রেহান ভাইও তার কথা রাখল, সরে গেল আমার আর জয়ের মাঝ থেকে। আমি সবার সামনে জয়ীকে জয় করে এনেছিলাম। জয়ীকে নিয়ে পুরো শহর ঘুরেছিলাম, মুখে হাসি নিয়ে বলেছিলাম, হে শহর দেখো আমার তিলোত্তমাকে, স্রষ্টা যাকে তিল তিল করে সুন্দর করেছেন
কে আপনি? আরে কে আপনি? কে? আপনি তো জয়ী না। জয়ী কোথায়? জয়ী? জয়ী জয়ী কোথায়? আমার জয়ী কোথায়? জয়ী! জয়ী, আমার জয়ী কোথায়? এই কে আপনি? জয়ী, জয়ী কোথায়? আমার 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 জয় কোথায়? জয় কোথায়? সামনে জয়, আমার জয় কই? জয় সামনে। জয় সামনে। আমার জয় কোথায়? আমার জয়। জানি না কিভাবে কাটে দিন তোমার অভাবে, দেখি না চোখে আলোর দিশা এই অন্ধকারে। ও ভাঙে বুক, আসে ঝড়, আজ বেদনায় সুখ সরবর, মনে আসে তোমার ছবি বন্ধ ঘরে। ঐশী, ঐশী, এদিকে এসো, প্লিজ হেল্প মি। কেমন দুঃখের ছায়া কোন আঘাতে গেল মুছে আমাদের প্রেমের মায়া। আমার দেহ মরণ খোঁজে। খুশি কিছু ভাবছো? এই অ্যাসাইলামে আরো 14 জন পেশেন্ট আছে আলিফের মতো, যারা সবাই ভালোবাসার যাতনায় পথভ্রষ্ট, কিন্তু এরা প্রত্যেকেই খুব ভয়ঙ্কর, কারণ এদের মস্তিষ্কের উপর এদের কোনো নিয়ন্ত্রণ নেই। সিজোফ্রেনিয়া নিয়ে তো সারা পৃথিবীতেই নানান রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তোমাকে ডেকেছি এই জন্য যে তোমার থিসিস পেপারের জন্য হেল্প করবে আলিফের এই কেসটা। স্যার, আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি আলিফ অসুস্থ। উনি না পুরো গল্পটা এক নিঃশ্বাসে বলে শেষ করে ফেললো। জয়ীকে জয় করার পরে ওনার এই অবস্থা কেন হলো সেটা তুমি এই ডায়েরি থেকে বুঝতে পারবে। সব সত্যি বলেনি আলিফ, ওর মস্তিষ্ক মেডিসিনের প্রভাবে একটা অন্যরকম দুনিয়া সাজিয়ে ফেলে। অবচেতন মনে অনেক কঠিন সত্যিও এড়িয়ে যায়।
আলিফের গল্পে যে রেহান ছিল সেটা কি আপনি ছিলেন, নাকি সেটাও আলিফের কল্পনা? গল্পের রেহান আমিই ছিলাম। বললাম না, এটা জয়ীর ডায়েরি। এই ডায়েরি পড়লে তুমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অদ্ভুত একটা অনুভূতি, কাউকে বলতে পারছি না, তাই ডায়েরিতে লিখে রাখছি। কলেজের নবীনবরণ উৎসবে সবাই যখন রং খেলায় ব্যস্ত, তখন আমি দু হাতে রং নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম এক কোণে। সবার মাঝে আমি যেন অদৃশ্য। করে আমার মুখে রং মাখিয়ে দিল একটা ছেলে। আমার প্রচন্ড রাগ হবার কথা, কষে থাপ্পড় দেওয়ার কথা, কিন্তু অদ্ভুত আমার ভালো লাগলো। কি আছে ওর মুখে, এত সরলতা কেন? গানের ক্লাসে যাওয়ার সময় ছেলেটাকে ক্রিকেট খেলতে দেখতাম, বুঝলাম আমাদের গলিতেই ওর বাসা। এখন রোজ বিকেলে আমি গানের ক্লাস ফাঁকি দিয়ে ওর খেলা দেখতে বসি। ছেলেটা খেলায় কাঁচা, কিন্তু ভাব তার সাকিব আল হাসান। বিকেল এত সুন্দর হয় আগে বুঝিনি। আমার মাঝে এখন সুর ভর করছে, কথা ভর করছে। আমি লিখে ফেললাম একটা গান, সুর মিশালাম তাতে, আমার প্রথম গান বানিয়ে ফেললাম। আপা, এই গান কার? আগে তো শুনলি। আমি লিখছি, সুরও আমার করা। ভালো হয়েছে না? সত্যি? এই গান শুনলে তো যে কেউ প্রেমে পড়ে যাবে, অসম্ভব সুন্দর। কিরে, তুই কি প্রেমে পড়েছিস নাকি? বল। তাহলে আমি কি প্রেমে পড়েছি? আমার এই অনুভূতির নাম কি? প্রেম। আমাদের ক্লাস শুরু হলো। প্রথম ক্লাসেই আমি ছেলেটাকে আবার দেখতে পাই। নিয়ে আসো বাবধন। আমার কি যে আনন্দ লাগছিল। জানতে পারলাম ওর নাম আলিফ, আমাদের 3 বছরের সিনিয়র। একই ক্লাসে 3 বছর ধরে আছে। মায়া হলো। এদিকে বাবার হাতে ওকে মার খেতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। বাবাকে কিভাবে বলবো ওকে আর মেরো না, কিন্তু রোজ এই দৃশ্য দেখা আমার জন্য কষ্টের। বাবা, চা। কি কিছু বলবি? না। বাবা, তুমি না আলিফ ভাইকে আর মেরো না। হুই ইজ আলিফ ভাই? আলিফ বাবা, তুমি রোজ যাকে নিয়ম করে পেটাও,
ওই মাথা মোটার জন্য তোরা তো দরদ কেন? আমার প্রেমে টেমে পড়িস না কিন্তু। টিক টিক আমার কথা মতো চলছিল কেন? আমার যে কিসের মধ্যে ফালায় গেলাম না তুমি? বাবা, মা কি এখনো আমাদের কথা শুনতে পারে? বাইচা থাকতে তো কখনো শোনা নাই। সবসময় যা বলছি তোর মা তার উল্টাটা করছে। এখন শুনে কিনা জানি না। আমি জানি আমি কোনো ভুল করব না। হৃদয়ে দাফন দিলাম তোমারই নাম। হৃদয় দাফন দিলাম তোমারই নাম। ও জয়, একটা বল দেখছো কোথাও? না তো। ও ঠিক আছে। পুরোটা কি ভুল নাকি সত্য আমি বুঝতে পারি না। যত চেষ্টা করি তবু তোমায় ভুলতে পারি না। সেদিন রাজেশ তার দলবল নিয়ে আলিফকে মারছিল। আমি কাছে যেতেই দৌড়ে পালালো সবাই। আলিফ আর আলিফ জ্ঞান হারালো। ওকে আমাদের বাসায় নিয়ে এসে সুস্থ করেই ওর বাসায় পৌঁছে দিলাম। আর এরপর থেকে আলিফ আমার ভালো বন্ধু হয়ে উঠল। আমি আলিফকে পড়ানোর দায়িত্ব নিলাম। যেভাবেই হোক আলিফকে মিড টার্মে পাশ করাতেই হবে। আমার পৃথিবীতে হঠাৎ যেন বসন্ত নেমে এসেছে। আলিফ অদ্ভুত সুন্দর ছবি আঁকে। আলিফের চোখে আমি কত সুন্দর সেটা ভেবে আনন্দ হচ্ছে। আমরা একে অন্যকে ভালোবাসলেও কেউ কাউকে বলতে পারছি না। ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি না। ছোটবেলা থেকেই আমার গায়ের রং নিয়ে খোঁটা শুনতে হতো। কলেজে প্রথমবারের মতো নোংরা ব্যাপারটা শুরু করলো রাজেশ। হোয়াইট বোর্ড, ক্লাসের বেঞ্চে, সব জায়গায় আমার গায়ের রং নিয়ে আজে বাজে কথা লিখত রাজেশ ও তার বন্ধুরা। কিন্তু এই প্রথম আমাকে অবাক করে দিয়ে আলিফ সেই নোংরা লেখাগুলো মুছে দিল। আলিফ আমাকে কষ্ট পেতে দিতে চায় না। আমি মুগ্ধ হলাম আলিফে আবার। আপা কোথায় যাচ্ছিস? কলেজে একটা প্রোগ্রাম আছে। নুরি, দেখ না আমাকে কোন টিপটাতে মানায়। দেখি। বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে। তোকে সাজিয়ে দিই। না, আমি সাজবো না। সাজলে শুধু তোকেই সুন্দর লাগে। তুই তো না সেজে সুন্দরী। আপা
ভাবছি আলিফের জন্য চিঠি লিখে নিয়ে যাব আমার জন্মদিনে। আমার মায়ের সবচেয়ে প্রিয় লাল রঙের শাড়ি পরে আলিফকে চমকে দিব। ভালোবাসার কথা বলবো না প্রিয় মুখে, যা আছে অবচেতনে যতনে বুঝে নিও, ভালোবাসা আছে কত। আচ্ছা, তোমাকে না লাল শাড়িতে একদম মানায় না, লাল লিপস্টিকও না। কিন্তু আমি তোমার জন্য যা যা বানাইছি এগুলো না একদম ম্যাজিকের মতো কাজ করে। তুমি একদম পরীর মতো সুন্দর হয়ে যাবে। তখন তোমাকে পৃথিবীর সব রং মানাবে, মাত্র 3 দিন। শুভ জন্মদিন জয়। আজ প্রথম বুঝলাম আর অন্য সবার মতোই আমি ভুল করেছি। আমার প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ যে মানুষকে আমি দিতে চাই, সে মানুষটা আমার অস্তিত্বকেই ভালোবাসে না। নিয়ম করে ক্রিমগুলো মেখো, কিন্তু 3 দিনে ঠিক হয়ে যাবে সবকিছু। আলিফকে চিঠি না দিয়ে ফিরে এলাম, সাথে নিয়ে এলাম এক ব্যাগ ভর্তি দুঃখ আর অপমান। কি রে মা, মন খারাপ? আমি জানি তোর কেন মন খারাপ। আজকে মমে না থাকলে তোর কষ্টের কথা বুঝতো। আমি তো তোর বাপ, আমিও কিছু কিছু বুঝি। শোন মা, এই মানুষের হলো সৃষ্টির সেরা জীব। খোদা অনেক শখ করে মানুষ বানাইছে। শোন, ফেরেশতাও কিন্তু নূরের তৈরি, আর মানুষ মাটির তৈরি। ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য কি জানোস? ফেরেশতা হইলে আল্লাহর হুকুম পালন করে, আর মানুষ আল্লাহর প্রেমে পড়ে। তোর মায়া ছিল পরীর মতো সুন্দর, আর আমি হলাম কালা। তোর কোনো দোষ নাই মা, আমার দোষ। এই জাতপাত নিয়ে, কালা দোলা নিয়ে কোনো সময় চিন্তা করিস না, মন ছোট করিস না। গেল গেল এ ছাড়কুলো, তাতে ক্ষতি নাই রে। এ যদি আমার প্রাণ বন্ধুরে পায়, জাতকুল নিয়ে আছে যারা, জাতকুল নিয়ে থাকুক তারা। জাত ধুয়ে কি জল খাইব রে, ফুলের মুখে ছাই রে। যদি আমার প্রাণ বন্ধুরে পায়। আমি পরী হতে পারছি না, নিজেকে সাজাতে ইচ্ছে করে না। পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষ মনে হয় আমার নিজেকে এখন। আমার গায়ের রং আমি ঘৃণা করতে শুরু করেছি। তুমি দুধের সাথে হলুদ মিশিয়ে খাইছো? প্লিজ এটা একটু মেনটেন করো, তাহলে দেখবা 3 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। যে এটা মিস করো না।
সব কিছুর সীমা ছাড়িয়েছে আলিফ। ও আজ অদ্ভুত এক আয়না এনে দিল আমাকে। জানি না আয়নাটা কিভাবে কাজ করে। সে আয়নায় নিজের মৃত্যু দেখতে পেয়েছি আমি। আলিফ আমার জীবন শেষ করে দিচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি। আমার শুধু মরে যেতে ইচ্ছে করে এখন। জানি না কিভাবে কাটে দিন তোমার অভাবে, দেখি না চোখে আলোর দিশা এই অন্ধকারে। ভাঙে বুক আসে ঝড়, আজ বেদনায় সুখ সরোবর, মনে আসে তোমার ছবি এই বন্ধ ঘরে। হৃদয়ে দাফন দিলাম তোমারই নামে, আজ অনেকদিন পর লিখছি, সুস্থ লাগছে। একজন অদ্ভুত মানুষ এলেন আমাদের বাসায়, রেহান ভাই, ছোট চাচার ছেলে। কাকে চাই? এটা কি লতিফ ভুঁইয়ার বাসা? আপনার পরিচয়? আমি রেহান, জাফর ভুঁইয়ার বড় ছেলে। তুমি নিশ্চয়ই জয়ী? ও নুরি, আমার ছোট বোন। আমি জয়ী। আমি আর নুরি তাকে পাগলের ডাক্তার ডাকি। উনার নাকি পাগলদের নিয়ে একটা রিসার্চ সেন্টার আছে। থ্যাংক ইউ। বাবার আসতে লেট হবে, আপনি কি অপেক্ষা করবেন? না, আমি থাকবো এখানে কিছুদিন। থাকবেন? বাবা জানেন? হ্যাঁ, লতিফ চাচি তো আমাকে ডেকে এনেছেন। নিজের গুটি নিজে খাচ্ছেন? পাগল নাকি আপনি? পাগলের ডাক্তার মানে সাইকোলজিস্ট, সাইকোলজি পড়ায়। এখানে এরকম বাদর দোলা ঝুলে ঝুলছে কেন? পাগল নাকি? ছোটবেলার অভ্যাস, এই জন্য আমরা ওকে আদর করে ভালো নামে টিকটিকি বলে ডাকি। আপা আচ্ছা নুরি, তুমি এরকম হাসতে হাসতে পড়ে যাও কেন? আমার এভাবে পড়তে দেখলে আপা খুব হাসে, তাই। কেন, এমনিতে জয়ী হাসে না? খুব একটা হাসে না। জয়ী আপার জন্য আমার অনেক কষ্ট হয়। আপার গায়ের রং ময়লা বলে সবাই আপাকে নিয়ে কথা বলে। আপা কাউকে পাত্তা দিত না, কিন্তু আপা শেষমেশ যে ছেলেটাকে ভালোবাসে, এখন সেই বলে আপাকে বদলাতে হবে। কে আজকে দুপুরে যে এলো সে? আলিফ ভাইয়া। আলিফ ভাইয়া বলে আপাকে নাকি পরী হতে হবে। পরী? আমিও ছোটবেলা থেকে সাজি না তেমন, ইচ্ছে করে রোদে বসে গা পুড়াই। কেন রোদে গা পোড়াচ্ছ কেন? যেন আপার থেকে আমাকে কম সুন্দর লাগে। কিন্তু কিসের কি, কোনোটাতেই কোনো কাজ হয় না। আমার আপার কষ্ট আর সহ্য হয় না। সবাই আমাকে সুন্দরী আর আপাকে কালী বলে। আমার এটা একদমই ভালো লাগে না।
তুমি মন খারাপ করো না নুরি, সব ঠিক হয়ে যাবে। আর তোমার জন্য খুব সুন্দর একটা উত্তর আছে আমার কাছে, একটু বড় হও, বুঝিয়ে বলবো। বাবা মনে হয় এই জন্যই আপনাকে ডেকে এনেছে। আপার অবস্থা বেশি একটা ভালো না, সারাক্ষণ কান্না করে, মাথায় সমস্যা দেখা দিয়েছে। আর ওই আলিফ ভাই আপাকে একটা আয়না দিয়েছে, সারাদিন ওই আয়নার দিকে তাকায় থাকে আর গান গায়। তার মানে জয়ী, আপনি বলতে চাইছেন যে এই আয়নায় আপনি আপনার মৃত্যু দেখতে পান? কেন, আপনি পান না? আমি আপনাকে দেখতে পাই, কষ্টে বিষণ্ণ বিধ্বস্ত এক জয়ীকে। কিসের এত কষ্ট আপনার জয়ী? এই পৃথিবী আমাকে ভালোবাসে না। কে বললো এই পৃথিবী আপনাকে ভালোবাসে না? আমি জানি রেহান ভাই, আমি কালো, কুৎসিত। মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসে না। আল্লাহ তাআলা সূরা আর রুমের 20 নম্বর আয়াতে বলেছেন, আর নির্দেশনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা এবং বর্ণের ভিন্নতা, আর নিশ্চয়ই নির্দেশনাগুলি জ্ঞানীদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এক মুঠো মাটি দিয়ে, আর সেই মাটি তিনি নিয়েছেন জমিনের সমস্ত জায়গা থেকে। তাই আদম সন্তান জমিনের মতোই, কেউ লাল, কেউ কালো, কেউ হলুদ বা সাদা। স্বভাব ভিন্নতা, কেউ নরম, কেউ কঠিন, কেউ ভালো বা কেউ মন্দ। তাই যারা জ্ঞানী তারা কখনো কারো গায়ের রং নিয়ে কাউকে ছোট করে না। আল্লাহর সমস্ত সৃষ্টি সুন্দর, যেমন প্রকৃতির সব রং সুন্দর, তেমন সুন্দর সব রঙের মানুষ। আজকে ঘুরতে যাবেন জয়ী? মাঝে মাঝে খোলা আকাশে মন ভালো হয়। জয়ী, সৃষ্টিকর্তা কিছু মানুষকে এতটাই সুন্দর করে পাঠিয়েছেন যেন কষ্ট করে তাদের আবার শাস্তি না হয়। আপনি কিন্তু সেই গোত্রের মানুষ। আপনার চোখ অনেক অদ্ভুত সুন্দর, এই চোখ থেকে চোখ ফেরানো যায় না। আমার মায়ের চোখ অনেক সুন্দর ছিল, সবাই বলে মায়ের মতো চোখ পেয়েছি। জানেন, আমার মা পরীর মতো সুন্দর ছিল দেখতে। পরীর মতো সুন্দর বলে কিছু নেই। আল্লাহ বলেন, পৃথিবী এবং আখিরাতের সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষ। আপনি মায়ের সৌন্দর্যের সাথে পরীর তুলনা করে তার সৌন্দর্যকে অসম্মান করছেন। তাহলে মানুষ পরীর মতো দেখতে হতে চাইবে না? কৃত্রিমতা, আমরা এই কৃত্রিমতা তৈরি করেছি। যুগে যুগে নারীকে পণ্য বানিয়েছি। সাহিত্য, কবিতা, বিজ্ঞাপন, নাটক, সিনেমা সব কিছুতেই কৃত্রিমতা ছড়িয়ে গেছে। আল্লাহর পাঠানো সৌন্দর্যকে আমাদের নিজেদের পরিমাপে নষ্ট করছি, অপমান করছি, ঠাট্টা করছি। আলিফ বেচারার আসলে কোনো দোষ নেই, প্রকৃত সৌন্দর্যের খোঁজ সে পায়। বুঝেছি, বাবা আমার মনের চিকিৎসা করতে আপনাকে দেখেছেন। ভালোবাসেন আলিফকে? আমি আলিফের সাথে কথা বলবো। আমার ধারণা কথা বললেই ও বুঝবে। আচ্ছা, আপনাকে কখনো গায়ের রং নিয়ে কথা শুনেননি? কেন হবে না, সবসময়ই হয়। আমার স্টুডেন্টরা তো আমাকে কালামানিক বলে ডাকে। পড়ানোর সময় নানানভাবে টিস করে তারা। একটা মেয়ে বাদে অন্যরা যখন টিস করে, শুধু এই একটা মেয়ে একটু কষ্ট পায়। জানেন, আমি আলিফের জন্য প্রচন্ড কষ্ট পেতাম। মনে হতো সমস্ত কষ্ট দূর করে দেব। সবসময় নিজের রং নিয়ে আল্লাহর কাছে কান্না করেছি,
প্রশ্ন করেছি, কেন আল্লাহ আমাকে অসুন্দর করলেন, কেন নুরির মতো সুন্দর করলেন না? কিন্তু রেহান ভাই কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি সুন্দর, ভেদাভেদ করি আমরা মানুষ। আমার আবার নিজেকে ভালোবাসতে ইচ্ছে করছে। দুর্ভাগ্য, আমি আলিফের হাতের লেখা চিনতাম। দেয়ালে লেখা সেই নোংরা কথাগুলো আমার হৃদয় দুমড়ে মুচড়ে শেষ করে দিল। আমি পাগল হয়ে যাচ্ছি। আমি বুঝে গেলাম এই পৃথিবী জয়ীদের হয় না, এই পৃথিবী তিলোত্তমাদের জন্য। মায়ের বিয়ের শাড়িটা মা আমার জন্য রেখে গিয়েছিলেন। খুব ইচ্ছা করছে বসে যে ঘুমিয়ে যাব, আর কেউ বলবে না জয়ী তোমাকে লাল রঙে মানায় না। সখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে। পড়া শেষ হলো? সবকিছু জয়ী ডায়েরিতে লিখে যেতে পারেনি। জয়ী কোথায়? মানুষ মৃত্যুর আগে কখন মরে যায় জানো? মানুষ মৃত্যুর আগে মরে যায় অস্তিত্বহীনতার ভয়ে। জয়ী অস্তিত্বহীনতার শঙ্কায় পড়েছিল। আপা, আপা, আব্বা, রেহান ভাইয়া একটু আসো তো। কি হয়েছে? আব্বা তো গেট খুলতেছে না। দাঁড়ান দেখছি। জয়ী, মা জয়ী, 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 আব্বা, জয়ী, জয়ী, জয়ী। একদিন এই চেনা পথেই ফিরতে হবে বলেছিলাম। বলেছিলাম তখন এলে ফিরে পাবে আমাকে। শুধু বলিনি ধরা দেব, বলেছিলাম ছায়া হব, মরিচিকার মতো বা আলেয়ার মতো অধরা হব। সমস্যাটা কোথায় ছিল জানো? সমস্যাটা ছিল দর্শনে। তুমি দেখেছিলে অপার সম্ভাবনা, কোনো ভঙ্গুর সুখের দমকা, আর আমি দেখেছিলাম তুমিহীনা আমার অস্তিত্বহীনতার শঙ্কা। রেহান ভাই প্লিজ আমার জয়কে একটু দেখতে দেন ভাই। ভাইয়া প্লিজ একবারের জন্য দেখো ভাইয়া, ভাইয়া ভাইয়া একবারের জন্য দেখবো ভাইয়া প্লিজ। ভাইয়া আমার জয়কে একটু দেখতে দেন। স্যার স্যার আপনি আমার মারেন স্যার, স্যার আপনি আমার মায়েরা ফেলেন স্যার, তা আমার একবার জয়কে একটু দেখতে দেন স্যার। আমার তুমি আমার মেয়েটারে অনেক বেজ্জতি করছো, এবারের মতো মাফ করে দাও।
সম্মানের সাথে মেয়েটারে বিদায় দিতে চাই। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله. জয় 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 তোমাকে পরি হতে হবে না জয়, তোমাকে পরি হতে হবে না, খালি একবার দেখবো তোমাকে, একবার দেখবো। একবার দেখবো, একবার দেখবো। এরপর থেকে আলিফের পাগলামটা বাড়ল। সে প্রতিদিনই জহির কবর খুঁড়ে একবারের জন্য হলো জহির মুখটা দেখতে চাইত। ওর বাবা মাকেও চিনতে পারছিল না, অদ্ভুত আচরণ করতো তাদের সাথে। তারপরে ওকে আমার এই আসালামে আনা হয়। আজকে আপনাকে আর গাইতে হবে না। আমি আজকে আপনাকে একটা গোপন কথা বলবো। ঐশী, আমার কথা চুপচাপ শুনবেন, হ্যাঁ? আপনি আমার নাম জানেন? প্রথম থেকেই তো জানি, প্রথম দিন থেকে জানি। তার মানে আপনি সুস্থ? ঠিক জানি না, কিন্তু আমি পাগলামি করলে যে ড্রাগসটা দেওয়া হয় আমাকে, শুধু ওইটাই আমাকে বাঁচিয়ে রাখছে। আপনি ড্রাগসের জন্য পাগলামির ভান ধরেছেন? জয়কে দেখার জন্য। এই ড্রাগসটা যখন আমার শরীরে যায়, শুধুমাত্র তখন আমি জয়কে দেখতে পাই, জয় আমার সামনে চলে আসে। তো এখন আমি জয়কে মনে করতে পারছি না, জয়ের চেহারা আমার মনে থাকে না। আমার না ভুলে যাওয়ার রোগ আছে। আমি যতক্ষণ অনেক গভীর ঘোরের মধ্যে থাকি, জয়ের চেহারা আমি মনে করতে পারি, জয় আমার সামনে আসে। হঠাৎ ঘুম ভেঙে গেলে আমি হুবহু আঁকার চেষ্টা করি, কিন্তু পারি না। জয়কে কেন আঁকবেন? জয় বলেছিল পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে হারিয়ে যাবে, আমি হারানো জয়ের মাঝে পৃথিবীর সৌন্দর্য খুঁজে বেড়াবো। দেখো না, আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পাই না। জানেন, স্রষ্টা না জয়কে তিল তিল করে সুন্দর করে পাঠিয়েছিল। এই সৌন্দর্য বুঝিনি, ওকে আঁকতে গিয়ে আমি বুঝতে পেরেছি স্রষ্টা কত নিখুঁত ভাবে ওকে বানিয়েছিল। আমি জয়ের অস্তিত্বকে খুন করেছি। এই অনুতপ্ততার কোনো মৃত্যু নাই, তাই আমি পৃথিবীকে দেখাতে চাই তিলোত্তমা কত সুন্দর, আমার জয়ী কত সুন্দর। আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। জয় তো এখন আপনার প্রার্থনার প্রয়োজন। আপনি আমাকে একটা হেল্প করবেন? আমাকে যে ঔষধটা দেন না, ওইটার ডোজটা একটু ডাবল করে দিতে পারবেন? আমার বিশ্বাস আমি যদি জয়কে আর একটু দেখতে পাই, একটু বেশি সময় দেখতে পাই, তাহলে ওকে আমি আঁকতে পারবো, আমার আঁকাটা শেষ করতে পারবো। আমার আর এই ড্রাগস নিতে হবে না। কিন্তু এটা তো আপনার ক্ষতি হতে পারে। প্লিজ প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম,
আমি জয়কে একাটা শেষ করতে চাই, প্লিজ। আমি চেষ্টা করব, কিন্তু আপনি আমাকে কেন বলছেন? রেহান ভাইকে বললে আমার কথা শুনবে না। আমি আপনার চোখে আমার জন্য মায়া দেখেছি। আপনি খুব মন দিয়ে আমার গল্পগুলো শুনেছেন। কেউ তো শুনে না, তাই আপনাকে মিথ্যে বলতে ইচ্ছা হয়নি। আচ্ছা, আপনি রেহান ভাই চোখের দিকে তাকিয়েছেন কখনো? রিয়ান স্যারকে আমি প্রচন্ড ভয় পাই। ভালোবাসায় ডুবন্ত চোখকে ভয় পেতে নেই। রেহান ভাই চোখে আপনার জন্য ভালোবাসা আছে। জয়, জয় কোথায়? জয় কোথায়? জয় কোথায়? জয়, জয়, জয় কোথায়? জয়, জয় কোথায়? জয় কোথায়? নতুন কোনো ইনফরমেশন পেলে? আলিফ কিছু বললো তোমাকে? তেমন কিছু না, জয়ীকে নিয়ে গল্প করছিল আর বলল কয়েকদিনের মাঝে নাকি জয়ী কাকা শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার, ওনাকে যে ড্রাগসগুলো দেওয়া হয় ওটাতে কি ওনার শরীরে কোনো ক্ষতি হতে পারে? যে কোনো ড্রাগসই তো নিয়মিত নিলে সেটা শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আলিফের ড্রাগটা ওর কষ্টটা সাময়িকভাবে কমায়, ওকে একটা গুড ট্রিপে নিয়ে যায়। আর জয়ীকে অনুভব করছে বলেই হয়তো ছবিটা আঁকতে পারছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো, যে এই ড্রাগই কিন্তু ওকে বাঁচিয়ে রেখেছে। মেডিকেশনসগুলো না থাকলে হয়তো ও নিজেই সুইসাইড করে বসবে। স্যার, ওনার ড্রাগসের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায়, না মানে ভুল করে, তাহলে কি ওনার কোনো ক্ষতি হবে? মৃত্যু ঝুঁকি নেই, সে তো তুমিও জানো, কিন্তু পাগলামিটা ট্রিগার করতে পারে। তুমি কোনো ভুল টুল করে বসো না যেন আবার, প্লিজ। আমি তা ভুলে গেছি, এ কেমন দুঃখের ছায়া, কোন আঘাতে গেল মুছে আমাদের প্রেমের মায়া। আমার দেহ মরণ খোঁজে, তোমার মনে আয়না দেখে, ও গো হৃদয় দাফন দিলাম তোমার নামে। ওষুধ একটু ধরবে প্লিজ? স্যার, এবারে ডোজটা আমি দেই। তুমি দেবে? আচ্ছা দাও, এক্সপিরিয়েন্সও দরকার আছে, দাও প্লিজ। বের করো মুখ থেকে। আলিফ, উঠো।
আজ কেন গো লাগছে তোমায় স্বপ্নের মতো রঙিন বলেছি আমি নিজে নিজে সামলে নেব কিভাবে চোখ ফেরালেও নয়ন জুড়ে তোমায় দেখি সারাদিন প্রেম বুঝি এমন করে আদর হাওয়া মেখে গায় হাঁটছি আমি দুটি পায় চুপটি করে মনের ঘরে ভালোবাসা ভেসে আসে হয় ভালোবাসা ভেসে আসে আজে কেমন নেশা জাগে হয়নি এমন কখনো আগে পুরনো তোমার এই হাসি মুখ আজকে কেন নতুন লাগে যতন করে গানের সুরে গল্প লিখি পথের ধারে বলবো তোমায় কেমন করে আজ কেন মন এমন করে প্রেম বুঝে এমন করে আদর হাওয়া মেখে গায় হাঁটছি আমি দুটি পায় চুপটি করে মনের ঘরে ভালোবাসা ভেসে আসে ভালোবাসা ভেসে আসে স্যার আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন না কেন স্যার? স্যার আপনার চশমাটা একটু দেওয়া যাবে? কেন? ধুলো পড়েছে, পরিষ্কার করে দেই। স্যার জয়ীর গল্পে আপনার এক ছাত্রীর কথা বলেছিল, ছাত্রীটা কি আমি? আলিফ ভাই বলেছে আপনার চোখে নাকি আমার জন্য ভালোবাসা দেখতে পান। পাগলের প্রলাপ। ভালোবাসেন? লোকে মন্দ বলবে, বলবে যে কালো মানিক স্যার তার সুন্দরী অল্প বয়স্ক ছাত্রীকে পটিয়েছে মিষ্টি কথার জাদুতে। নিন।
আজ রেহানের আনন্দের দিন। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। ঐশীর দিকে তাকানোর সাহস তার নেই, কারণ তার চোখে লেখা আছে ঐশীর প্রতি জমানো অনেক বছরের ভালোবাসার কথা। এদিন আলিফও খুঁজে পেয়েছিল তার হারিয়ে ফেলা জয়ীর সৌন্দর্য। সে তিল তিল করে আঁকতে পেরেছিল তার তিলোত্তমার মুখ। আলিফকে অবশ্য খুব বেশি দিন প্রায়শ্চিত্ত করতে হয়নি। 5 মাস 11 দিন পর সেই বদ্ধ ঘরে আলিফের মৃত্যু হয়। আলিফের মৃত্যুর পরপরই তিলোত্তমা শিরোনামে একটি বই প্রকাশিত হয়, যার লেখক ছিলেন ডক্টর রেহান ও ঐশী দম্পতি। বইটি পাঠক মহলে ব্যাপক আলোড়ন তোলে। সেরা ট্রাজিক উপন্যাস হিসেবে বেস্ট সেলার উপাধি পায় বইটি। ভালোবাসে ডুবন্ত চোখ কখনো মিথ্যা বলে না। মিথ্যা তো শেখায় দুনিয়া। দুনিয়ার মিথ্যা চোখে তোমরা সৌন্দর্য দেখো না, ভালোবাসা খুঁজো না। ভালোবাসার চোখ অদ্ভুত সুন্দর। এই পর্দা স্রষ্টা পরিয়ে দিয়েছেন। তুমি তাকেই ভালোবাসো যে তোমার চোখে সুন্দর। তাকেই আগলে রাখো যাকে স্রষ্টা তোমার নামে পাঠিয়েছেন। তোমরা ভালোবাসো, ভালোবাসার চোখে বাঁচিয়ে রাখো প্রিয়কে। পৃথিবীর সকল ভালোবাসায় ডুবন্ত চোখ ফিরে পাক তাদের হারানো সৌন্দর্যকে। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স।